নমস্কার। তোমায় সাজাবো যতনে। আমরা প্রভাত চৌধুরীর লেখা কবিতা বিষয়ক কয়েকটি গদ্য পাঠ করছি। কবিতা উদাহরণ টেনে টেনে প্রভাত চৌধুরী তাঁর ছোট ছোট সংক্ষিপ্ত পাঠ প্রক্রিয়া জানিয়েছেন, সেগুলোর সঙ্গে আমরা পরিচিত হচ্ছি। আজকে তোমায় সাজাবো যতনে এই একটি বিষয়ের ওপর তিনি তাঁর কিছু কবিতা সম্পর্কিত কিছু ধারণা তিনি লিখে গেছেন। সে কথাগুলো আমরা এখন পড়াশোনা করব। সবিশেষ যত্নে কবি সাজান তার প্রিয় নারীকে। প্রথম লাইনেই আমাকে পাঠক হিসাবে আমাকে কিছু মন্তব্য রাখতে হবে। সবিশেষ যত্নে কবি সাজান তার প্রিয় নারীকে। এই প্রথম লাইনেই কবি শব্দটি পরিবর্তে আমরা যদি মানুষ শব্দটি ব্যবহার করি বা পুরুষ শব্দটি ব্যবহার করি, তাহলে বোধহয় এই উপমাটি আরও বেশি ব্যাপ্ত হয়ে ওঠে, আরও বেশি সার্বজনীন হয়ে ওঠে। কারণ প্রিয় নারীকে তার প্রিয় মানুষটি স্বাভাবিকভাবেই সযতনে সাজাবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কবি কিভাবে সাজান সেইটা আমরা নিয়ে হয়তো আজকে আলোচনায় এসেছি। যাই হোক, এই সাজানোর মধ্যে কতটা বাস্তব তা খুঁজে দেখার প্রয়োজন বোধ করি না, কারণ এই প্রক্রিয়াটি একান্তই ব্যক্তিগত, হয়তোবা কল্পনাজাত। সেই আলোচনাটির প্রসঙ্গে আমরা ফিরে আসতে পারি এই লাইনটিকে ধরে, যে শুধু তাই পবিত্র যা ব্যক্তিগত। এখানেও কবি তার প্রিয় নারীকে, এখানে নারীর প্রতিশব্দ হিসাবে যদি আমরা কবিতাকে ধরি, তাহলে বা কবিতা দরকার কি, নারীই থাক, তাহলে তাকে কবি কিভাবে সাজাচ্ছেন সেটা বাস্তবসম্মত নাকি আকাশকুসুম স্বপ্নচয়ন, সে বিষয়ে আমাদের খুঁজে দেখার প্রয়োজন নেই বলে তিনি মনে করেছেন। কারণ প্রক্রিয়াটি একান্তই ব্যক্তিগত, হয়তোবা কল্পনাজাত, এবং ব্যক্তিগত বলেই এটা পবিত্র কাজ। তাই যা কিছু পবিত্র সেখানে আমাদের অনধিকার প্রবেশ বাঞ্ছনীয় নয়, বা প্রবেশ করতে পারি, কূট সমালোচনা বা বাঞ্ছনীয় নয়। এখানে কবির অভিপ্রায়ই প্রধান বিষয়। সেই অভিপ্রায় কতটা পূরণ হয়, আদৌ পূরণ হয় কি না, তা জানার বা দেখার দায়িত্ব কিংবা প্রয়োজন কোনোটাই আমার নেই। আমি শুধুমাত্র সাজানোর সামগ্রীগুলি চিহ্নিত করি, কবি যা দিয়ে সাজান বা সাজাতে চান। এই সূত্রে আলোকরঞ্জন দাশগুপ্তর প্রসাধন কবিতাটি আর একবার পড়ে দেখুন।
অলোকরঞ্জন দাশগুপ্তের একটি কবিতা প্রসাধন। তার প্রথম স্তবকটি এরকম: ভারতবর্ষ থেকে আনা সংকলিত ময়ূর পালক দিয়ে তোমায় আমি সাজাই। এই যে তোমার বায়না করা ত্রিপুরার হাত পাখা, মেহেন্দি আনিনি, তবে কেদারবদ্রীর শ্বেতচন্দন নিয়ে আসতে ভুল করিনি। কামাল তোমার জন্য দিল যশোরের চিরুনি। অলোকরঞ্জন প্রবাসী, তাঁর জার্মানের প্রিয় নারীকে সাজাতে গিয়ে বা সাজানোর অভিপ্রায়ে তিনি তার স্বদেশ থেকে সংকলন করেছিলেন ময়ূর পালক। কেন? তা কি শুধু বর্ণময় বলেই? নাকি এই ময়ূর পালকটির মধ্যে লুকিয়ে আছে সুন্দর, যা আলোকরঞ্জনের সাধনাও বলতে পারি? আবার ময়ূর পালক ব্যবহৃত হয় প্রতিমায়। কবির নারী কি কোনো দেবী প্রতিমা? তাহলে কি তিনি ত্রিপুরার হাত পাখা বায়না দেবেন কেন? যদি দেবী প্রতিমাই হন, তাহলে তিনি ত্রিপুরার হাত পাখাই বা বায়না দেবেন কেন? জার্মানে কীরকম গরম পড়ে তা আমি জানি না, তবে ওদেশেও নিশ্চয় গ্রীষ্মকাল আছে, সে কারণে হাত পাখা। এবার ধীরে ধীরে সেই বায়না করা ত্রিপুরার হাত পাখাটি একবার খুলে দেখি। খুলে দেখলেই সন্ধান পাবো এক পেখমধারী ময়ূরের। তবে এই দ্বিতীয় ময়ূরটির কথা বলেননি অলোকরঞ্জন। আর হাত পাখায় যে ময়ূর আঁকা থাকবেই এতটা নিশ্চিত আমি হলাম কেন? এই প্রসঙ্গে আমার নির্দিষ্ট যুক্তি হলো প্রথম অভিপ্রায় এবং দ্বিতীয় অভিপ্রায়ের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করা। একটা লজিক থাকে, কখনো তা ধারাবাহিক লজিক, কখনো বা নেগেশনের অলজিক। অলোকরঞ্জন আমাদের মতো বারবার নেগেশনে যান না। তিনি আধুনিক যুগের শেষ পর্যায়ের কবি, পোস্ট মডার্ন কবিদের মতো তিনি নন। এই কারণেই আমি ত্রিপুরার হাত পাখার পেখমধারী ময়ূরটির সন্ধান দিলাম। অলোকরঞ্জন তাঁর প্রিয় নারীকে সাজাতে মেহেন্দি আনেননি, তার পরিবর্তে কেদারবদ্রীর শ্বেতচন্দন নিয়ে এসেছেন। মেহেন্দি একটা রং বা হাতে ব্যবহৃত হয়, আর শ্বেতচন্দন কপালে এবং মুখমণ্ডলে। এখানে তার পক্ষপাতিত্ব সাদার প্রতি নাকি চন্দনের প্রতি? চন্দনের সুবাসের প্রতি। আবার চন্দন এক অর্থে পূজার সামগ্রী। সেই সূত্রে পুনরায় আমরা পৌঁছে যাচ্ছি এক দেবী প্রতিমার কাছে। মেহেন্দি তো পূজায় অচ্যুত, সে কারণে তা পরিত্যাজ্য। তাহলে কামাল তার জন্যে যশোরের চিরুনি দেবে কেন? চিরুনি দেবীর কোন কাজে লাগবে? পরের স্তবকে এসেছে সালোয়ার কামিজ, শাড়ি নয় কেন? এখানেও কি ভারতবর্ষ? তাহলে তো আর দেবী নয়, নারী। কবিতার শেষটি আরও রহস্যময়। তোমায় আমি সাজাতে গিয়ে আজ তোমায় ঘিরে দেখি তাদের কনক রেখা বৃত্তের স্পন্দন। তোমায় আমি সাজাতে গিয়ে আজ তোমায় ঘিরে দেখি তাদের কনক রেখা বৃত্তের স্পন্দন। তাদের অর্থে ময়ূর, কামাল, ত্রিপুরার আদিবাসীদের হাত পাখা, আর কেদারবদ্রীর চন্দন, আর সিন্ধ্রি মেয়ে যে সালোয়ার কামিজের ট্রায়াল দিয়েছিল। সাজাতে গিয়ে কনক রেখা বৃত্তের স্পন্দন দেখলেন অলোকরঞ্জন। তাহলে কি সাজানো হলো না?
হোক বা না হোক তা কিন্তু কোনো প্রশ্ন হতে পারে না। অলোকরঞ্জন তার প্রিয় নারীকে যত্নের সঙ্গে সাজাতে চেয়েছিলেন, সেটা আমাদের জানা হয়ে গেল। এবং প্রসাধন সামগ্রীগুলিও আমরা চিহ্নিত করতে সক্ষম হলাম। যদিও জানা গেল না হাত পাখার ভেতরে কোনো পেখমধারী ময়ূর আত্মগোপন করেছিল কি না, ওই জানাটা কি খুব জরুরি ছিল? তবে এখানে আমি অন্য একটি জরুরি বিষয় উত্থাপন করছি, তা হলো আনিনি এবং করিনি এই শব্দ দুটিতে ক্রিয়াপদের পরে নিকে বিচ্ছিন্ন করলেন কেন অলোকরঞ্জন? না হলে বিচ্ছিন্ন হয়, নিতে তো একসঙ্গে লেখার রীতি এবং নিয়মও। যদিও সাজানোর সঙ্গে এসবের কোনো যোগ নেই বটে, তবে শব্দ সাজানোর সঙ্গে একটা সংযোগ তো থেকেই যাচ্ছে। এখন আমরা এই যে অনুচ্ছেদটি পড়লাম, এখানে একজন কবি তার প্রিয় নারীকে কিভাবে সাজাচ্ছেন, তার ব্যক্তিগত নারীকে কিভাবে সাজাচ্ছেন, সেটা তো আমাদের কবিতা বইয়ের আলোচ্য বিষয় হতে পারে না। তাই এটি নারী নয়, এটি তার কবিতা। হয়তো তার লিখিত ভাবনাটি কোনো নারীকে নিয়ে, কিন্তু যখন তিনি সেটি লিখছেন, লিখিতভাবে সেটিকে তিনি আকার দিচ্ছেন, তখন সেটা হচ্ছে কবিতাকে সাজানোর যে কাজ, সেটারই কথা বলে মনে হয়। সেটাকে তো সরাসরি বলা যায় না, সরাসরি বললে তার কবিতা থাকে না। এবং সেখানে সাজানোর প্রাথমিক যে জরুরি উপাদানটি, সেটি হলো শব্দাবলী। এখন আমি কি কি শব্দ বেছে কবিতাটা লিখলাম, সেটাও আবার সরাসরি বললে সাজানো কথাটির যথাযথ কাব্যসুলভ ব্যাখ্যা বা কাব্যসুলভ উপস্থাপনা হয় না। তাই সেই ক্ষেত্রে ওই ময়ূরের পালক, হাত পাখা, সালোয়ার কামিজ বা শ্বেতচন্দন, এইসব উপাদানগুলির কথা বলা হয়েছে। এই জাতীয় কিছু শব্দাবলী বেছে নিয়ে কবিতা রচনা করা হয়। আর যে প্রসঙ্গটি, গুরুতর প্রসঙ্গটি প্রভাত চৌধুরী এখানে লিখেছেন, এটি যদি কোনো অখ্যাত অনামা প্রান্তজনের লেখা কবিতা হতো, তাহলে আনিনি করিনি এই নিকে যে আলাদা করে লেখা হয়েছে, সেক্ষেত্রে এটাকে ত্রুটি বলেই উল্লেখ করা হতো। কিন্তু যেহেতু এখানে কবি অলোকরঞ্জন, তাই এটাকে ত্রুটি বলে উল্লেখ করতে পারেননি প্রভাত চৌধুরী। তাই তিনি বলছেন যে এই নিকে বিচ্ছিন্নভাবে রেখে লেখা, এটা হয়তো শব্দ সাজানোর একটা উপায় হিসাবে কবি বেছে নিয়েছেন। যাই হোক, সেটা ভাবনা চিন্তার বিষয়, সেটার মধ্যে আর আমরা যাচ্ছি না। প্রভাত চৌধুরী আবার লিখছেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রিয় নারীর নাম নীরা। এটা আমাদের কারো অজানা নয়, আমাদেরও বেশ পরিচিতা তিনি। এই নারীকে নিয়ে সুনীল অসংখ্য কবিতা লিখেছেন যৌবনকালে। এমনকি যৌবন উত্তরকালেও। কবিদের যৌবন কখনো উত্তর হয় কি, তা ভিন্ন প্রসঙ্গ।
শ্রাবণ 1387-তে প্রকাশিত হয় স্বর্গনগরীর চাবি কাব্যগ্রন্থটি। রচনাকালও 1367 থেকে 87 ধরে নিতে পারি। এই কাব্যগ্রন্থের নীরার জন্য কবিতাটি উদ্ধৃত করছি। নীরা, তুমি নাও দুপুরের পরিচ্ছন্নতা, নাও রাত্রির দূরত্ব, তুমি নাও চন্দন বাতাস, নাও নদী তীরের কুমারী মাটির স্নিগ্ধ সারল্য, নাও করতলে লেবু পাতার গন্ধ। নীরা, তুমি মুখ ফেরাও, তোমার জন্য রেখেছি বছরের শ্রেষ্ঠ বর্ণাঢ্য সূর্যাস্ত। তুমি নাও পথের ভিখারি বালকের হাসি, নাও দেবদারু পাতার প্রথম সবুজ, নাও কাঁচপোকার চোখের বিস্ময়, নাও একলা বিকেলের ঘূর্ণি বাতাস, নাও বনের মধ্যে মোষের গলার টুংটাং, নাও নীরব অশ্রু, নাও মধ্যরাতে ঘুম ভাঙা একাকিত্ব। নীরা, তোমার মাথায় ঝরে পড়ুক কুয়াশা মাখা শিউলি, তোমার জন্য সৃষ্টিক একটি রাত পাখি। পৃথিবী থেকে সব সুন্দর যদি লুপ্ত হয়ে যায়, তবু ওরে বালিকা, তোর জন্যে আমি এই সব রেখে যেতে চাই। সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর প্রিয় নারী নীরাকে কোন প্রসাধন সামগ্রী দিতে চাইছেন, কিভাবে সাজাতে চাইছেন? খুব সহজ সরলভাবে যে নয়, এটা বেশ বোঝা যাচ্ছে। কিন্তু দিতে চাইছেন, সাজাতেও চাইছেন, এ সম্বন্ধে কোনো ভিন্ন মত থাকতে পারে না। তোমায় সাজাবো যতনে, তবে গোপনে। এই গোপনীয় অর্থে নয়, সাংকেতিকভাবে। অর্থাৎ কীভাবে সাজাচ্ছি, কী দিয়ে সাজাচ্ছি, সেটা সরাসরি না বলে আমি কিছু সংকেতের সাহায্যে, কিছু রূপকের সাহায্যে সেটা আমি তোমাকে বোঝাবো, এবং সেটা তুমি আর আমি জানবো, বাকিরা তাদের কাছে ব্যাপারটা পরিষ্কার থাকবে না। আর এই সব সাংকেতিক প্রসাধন সামগ্রী একটু নেড়ে চেড়ে দেখতে বাসনা হয় বই কি। সুনীল নীরাকে অনেক কিছুই নিতে বলেছেন, দিতে চেয়েছেন বলেই, দেবার ক্ষমতা আছে বলেই, দেবার অধিকারী বলেই। কবি দিতে পারে সব কিছু, তার অদেয় কিছুই নেই। স্বর্গের বাগান কিংবা নরকের আগুনও সে দেবার ক্ষমতা রাখে। সুনীলও সেই ক্ষমতা রাখেন। সুনীল প্রথমে যা দিতে চাইলেন বা যা দিয়ে নীরাকে সাজাতে চাইলেন, তা হলো দুপুরের পরিচ্ছন্নতা এবং রাত্রির দূরত্ব। কোনো রং নয়, পাখির পালক নয়, আলো অন্ধকার কিছু নয়, পরিচ্ছন্নতা এবং দূরত্ব। দুপুরের নির্জনতা নয়, নির্জন দুপুর আমাদের চেনা, পরিচ্ছন্ন দুপুর ততটা পরিচিত নয়। আর রাত্রির দূরত্বকেও কি আমরা খুব একটা চিনি? আমরা বহুবচনটি থেকে গৌরব অর্থ যদি তুলে নেওয়া যায়, তাহলে বেশ অচেনা হয়ে যাবে রাত্রির দূরত্ব। আর এই আমরা যখন একবচনে আমি, তখন রাত্রির দূরত্ব মাপা যায়। অর্থাৎ সেই দূরত্ব মাপার যন্ত্র আমার আছে। এরপর নিতে বললেন চন্দন বাতাস। চন্দন গন্ধময় বাতাস কি? তাহলে চন্দন এবং বাতাসের মধ্যে ফাঁক কেন, হাইফেন নেই কেন? তা চন্দন বাতাস কোথায় পাওয়া যায়? এর নির্দিষ্ট প্রাপ্তিস্থানের সন্ধান কিন্তু নেই। অথচ স্নিগ্ধ সারল্যের একটা প্রাপ্তিস্থানের ঠিকানা পাচ্ছি, নদী তীরের কুমারী মাটির। কোন নদীর তীর? সব নদীর
এমনকি ধানসিঁড়ি নদীরও হয়তোবা। লেবু পাতার গন্ধ নিতে বললেন সুনীল তার নীরার কলতরের জন্য। কোনো হ্যান্ড ক্রিম নয়, হিন্দুস্থান লিভারের মতো কোনো মাল্টি ন্যাশনালের প্রোডাক্ট নয়, শুধুমাত্র লেবু পাতার গন্ধ, যা সব অর্থেই মৌলিক এবং বিশুদ্ধ। এখানে শুদ্ধতার প্রশ্ন আসছে কেন? নীরা তো আর দেবী নয়, 100% নারী। তাহলে নারীও শুদ্ধতার দাবি রাখে? বছরের শ্রেষ্ঠ বর্ণাঢ্য সূর্যাস্তটিকে সুনীল রেখে দিয়েছেন নীরাকে দেখাবার জন্য। সেই সূর্যাস্তের ভেতর এমন কি আছে যা অন্য কোনো সূর্যাস্তে নেই বা সূর্যোদয়েও নেই? তা সুনীল একা জানেন এমনটা আমার মনে হয় না। কেউ কেউ জানেন, আর এই কেউ কেউ কারা তার ব্যাখ্যা করার কোনো অর্থ হয় না। এরপর সুনীল নীরাকে যা যা দিতে বলেছেন সেগুলি হলো, যা যা নিতে বলেছেন নীরাকে, হয়তো সুনীল অর্থাৎ প্রেমিক, সুনীল গঙ্গোপাধ্যায় অর্থাৎ প্রেমিক তার নীরার জন্যে যে যে উপাদানগুলি এনেছেন সামনে রেখেছেন সেখান থেকে নিতে বলছেন নীরাকে, অর্থাৎ আগে দিয়েছেন এবার তাকে নিতে বলছেন। এখানে নীরাকে সংগ্রহ করে নিতে বলছেন না, নীরাকে দেয়া হয়েছে উপাদানগুলি, তারপর নীরাকে বলা হচ্ছে তুমি নাও। পথের ভিখারি বালকের হাসি, যে হাসি থেকে বিশেষ কোনো অর্থ কিংবা স্বার্থ উঠে আসে না, মিডিয়ার হাসি নয়। দেওদারু পাতার প্রথম সূর্য, কোমল, চোখের পক্ষে আদর্শ। কাঁচপোকার চোখের বিস্ময়, এর থেকে বিস্ময়ের আর কী বা হতে পারে? একলা বিকেলের ঘূর্ণি বাতাস, হঠাৎ আলোর ঝলকানির অনুরূপ উচ্ছ্বাস। বনের মোষের গলার টুংটাং, শব্দভেদী বাণের মতো, যা দূর থেকে চেনা যায়, জানা যায় এবং তার সূত্র ধরে শব্দ উৎসে পৌঁছানো যায়। নীরব অশ্রু কেন? এই রোম্যান্টিক ভাবাবেগ কেন? এই রোম্যান্টিক ভাবাবেগ কেন? মধ্যরাতে ঘুম ভাঙা একাকিত্ব, এই একাকিত্বর ভেতর একই সঙ্গে মিশে থাকে উৎকণ্ঠা এবং উল্লাস। এই একাকিত্ব বোঝানো যায় না, একে অনুভব করতে হয়। এরপর সুনীল গঙ্গোপাধ্যায় বলছেন, নীরার মাথায় কুয়াশা মাখা শিউলি ঝরে পড়ুক, অর্থাৎ একটি গাছ এবং একটি ফুল এলো শরৎকাল। পরের লাইনে একটি পাখি এলো, রাত পাখি। সে নীরার জন্য শীষ দিক। শীষ দিক বললেই শীষ দেবে? কই, আপনি শীষ দিতে বলুন কোনো রাত পাখিকে, দেয় কি না দেখুন তো। আমি নিশ্চিত আপনি বললে কোনো রাত পাখি শীষ দেবে না। রাত পাখিরা শীষ দিতে পারে না বলেই দেবে না। কিন্তু আমি জানি কবি সুনীল গঙ্গোপাধ্যায় যখন কোনো রাত পাখিকে তার নীরার জন্য শীষ দিতে বলবেন, শীষ দেবেই, এমনকি শীষ দিতে অক্ষম হলেও সে দেবেই। কারণ সুনীল কবি, তার কলম জাদু কলম। পৃথিবী থেকে সব সৌন্দর্য লুপ্ত হয়ে গেলেও সেই কলম পৃথিবীর যাবতীয় সুন্দরকে ধরে রাখবে তার কালিতে। তা শুধুমাত্র নীরার জন্য এমনটা ভাবার কারণ নেই। কবিতার পাঠকেরা যে বঞ্চিত হবে না, এটা 3 সত্যি করে বলা যায়। সুনীল যেভাবে নীরাকে সযত্নে সাজাতে চেয়েছেন তা নিশ্চয় আমরা ইতিমধ্যে জেনে গেছি। রক্তকরবীর বিশু পাগল তার প্রিয় নারী নন্দিনীকে সাজাতে চেয়েছিল রক্তকরবী দিয়ে, এটাও আমাদের অজানা নয়। কিন্তু সেই রক্তকরবী কোথায় পাওয়া যায় তার সন্ধান কি আমরা জানি? তো এখানে কবিতার উপমা টেনে
কবিতার লাইন ধরে ধরে অনুষঙ্গক্রমে লেখক কিছু কথাবার্তা বলেছেন, কবিরা কিভাবে তাদের নারীকে সাজান। তো আমি একটু স্থূল অর্থেই এটাকে ধরতে চেয়েছি, শুরু থেকেই ধরতে চেয়েছি, এখনও ধরতে চাইছি। এবং যারা এই গদ্যটির শ্রোতা তাদের জন্য ধরতে চাইছি, কারণ তারা কবি হন বা না হন, তারা কবিতা লিখুন বা না লিখুন, প্রত্যেকেরই তার প্রিয় নারীকে সাজাবার বাসনা থাকে। এখন যারা কবি, যারা খ্যাতনামা কবি বা যারা ক্ষমতাবান কবি, তারা কিভাবে তাদের নারীকে, এবার নারীকে শব্দটি সরিয়ে রাখি, কবিতাকে বা তার লেখাকে সাজাবেন, এটা বলে দেবার কোনো দরকার পড়ে না। কারণ প্রভাত চৌধুরী নিজেই বলেছেন যে রাত পাখি শীষ দেয় না, শীষ দিতে না জানা পাখিও সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের অনুরোধে, কারণ সুনীল গঙ্গোপাধ্যায় কবি, কবির অনুরোধে সেই শীষ যা দিতে না জানা বা শীষ দিতে না পারা পাখি সেও শীষ দেবে। এটি কবির কলমের জাদুর গুণে এমনটা ঘটবে। এখন যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে আমরা যারা কবিতা রচনা করার ইচ্ছে পোষণ করি, কবিতা যারা লিখি, আমরা যারা কবি নই অথচ কবিতা লিখি, তারা হয়তো অতটা শক্তি রাখি না, অতটা ক্ষমতা রাখি না, অতটা যোগ্যতা রাখি না, অতটা প্রতিভাবান নই, অতটা বিরল নই। তাদেরও তো তাদের লেখাটিকে, তাদের অনুভবটিকে প্রকাশ করবার জন্যে, অন্যকে বোঝানোর জন্যে সাজিয়ে গুছিয়ে সেটাকে রাখতে হয়। আমি সেই প্রয়োজনের তাগিদটুকু বুঝতে চাইছি এবং আমার সেই বোঝাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি যে আমি যখন কবিতাটা লিখব তখন আমার কাছে উপাদান কিন্তু শব্দ বা কিছু দৃশ্যাবলী, কিছু কল্পনা, কিছু সম্ভব অসম্ভবের দোটানা, এইসব, সেগুলো আমি কিভাবে বেছে নেব, যত্ন করে কিভাবে প্রয়োগ করব, সেইটা সম্পর্কে আমাদের সচেতন হওয়ার দরকার আছে। কারণ কবিতার কাছে আমাদের এই বিষয়ে নিষ্ঠাবান হতে হবে যে তোমায় সাজাবো যতটে। নমস্কার।